1886 সালের মাঝামাঝি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ছেলেমেয়েরা ঠিক করলেন একটি সমিতি গড়তে হবে। সেই সমিতির সদস্য হতে পারবে শুধু এ বাড়ির ভাই বোনেরা। শুধু বাড়ির ভাই বোনেদের নিয়ে এমন অভিনব ভাবনা অনেককেই অবাক করে। সবচেয়ে বেশি বিস্মিত হয়েছিলেন দ্বিজেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ। 1886 জুন মাসে 11 তারিখে শাহজাদপুর থেকে জ্যোতিরিন্দ্রনাথ সেজদাদা হেমেন্দ্রনাথের বড় ছেলে হিতেন্দ্রনাথকে সে কথা একটি চিঠিতে জানিয়েছিলেন। শাহজাদপুর জমিদারি কাছারির থেকে তিনি লিখেছিলেন, তোমরা যে ভাই বোন সমিতি স্থাপন করেছ তার থেকে নানান কথা আমার মনে আসছে। অকপটে স্বীকার করেছিলেন, কই তোমাদের এই বয়সে ভাই বোন সমিতির মতো কোনো উচ্চতর কল্পনা তো আমাদের মাথায় আসেনি। যদিও এর আগে জ্যোতিরিন্দ্রনাথ ও গুণেন্দ্রনাথের পরিচালনায় ঠাকুরবাড়িতে একটি কমিটি F5 তৈরি হয়েছিল। সেই কমিটির পরিচালনায় জোড়াসাঁকোয় নাট্যশালা, বিদ্বজন সমাগম, শাশ্বত সমাজ, খামখেয়ালি সভা, ড্রামাটিক ক্লাব বা বিচিত্রার মতো নানা সভা সমিতিও বিভিন্ন কারণে গড়া হয়েছিল। জ্যোতিরিন্দ্রের চিঠিতেই জানা যায়, সব ভাই বোন মিলে জ্ঞানের চর্চা করা, বড় ভাই ছোট ভাই শিক্ষার ভার গ্রহণ, পারস্পরিক সদ্ভাব বৃদ্ধির চেষ্টা, বিশুদ্ধ সঙ্গীতের বিশুদ্ধ আমোদ প্রমোদ উপভোগ করাই ছিল এই সমিতির উদ্দেশ্য। এই সমিতি স্থাপনের বছর 2 আগে জ্যোতিরিন্দ্রের স্ত্রী কাদম্বরী দেবী প্রয়াত হন। নির্বান্ধব স্নেহপ্রবণ জ্যোতিরিন্দ্রনাথ ছোটদের এই পারস্পরিক সহযোগিতার উদ্যোগে মুগ্ধ হয়েছিলেন। তিনি তখন জমিদারির দায়িত্ব থেকে ক্রমশ নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এই সময় তিনি প্রায় মেজদাদা, মেজ বৌঠান, সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী দেবীর বীর্যিতলার বাড়িতে গিয়ে থাকতেন। বীর্যিতলার বাড়িতে জোড়াসাঁকোর অন্যান্য আত্মীয় পরিজনের নিত্য আনাগোনা ছিল। সেখানে নানা বিষয়ে আড্ডার আসর বসত। বছর 2 পর 1888 সালে নভেম্বর মাসের 5 তারিখ ছিল ভাতৃদ্বিতীয়া। বীর্যিতলা পরিবারে অনেকে এসেছেন। এই দিন জ্যোতিরিন্দ্রনাথ একটি ঐতিহাসিক মুহূর্তের সূত্রপাত ঘটালেন। গত 2 বছর যাবৎ মনে মনে হয়তো ভাই বোন সমিতির কথাই ভাবতে বসেই তিনি একটি নতুন কিছু করার স্বপ্ন বুনছিলেন। সেই স্বপ্নের ফলস্বরূপ 162 পৃষ্ঠার একটি খাতা মেলে ধরলেন সকলের সামনে। সেই খাতার প্রথম 4টি পৃষ্ঠা ছেড়ে 5ম পৃষ্ঠায় নিজেই ঝর্ণা কলমের কালোকালিতে বৃত্তে চাঁদের আকারে মুখপাত্রে লিখলেন, পারিবারিক স্মৃতিলিপি পুস্তক। এর ঠিক নিচে সোজা সরলরেখায় লিখলেন, ইহাতে পরিবারের অন্তর্ভুক্ত সকলেই আত্মীয়, বন্ধু, কুটুম্ব, স্বজন আপন আপন মনের ভাব, চিন্তা, সত্যব্য বিষয়, ঘটনা প্রভৃতি লিপিবদ্ধ করিতে পারেন। ইতি। 6 পাতাটি ছেড়ে নিজেই খাতার 7 পাতায় উদ্বোধন করলেন ভাষা তত্ত্ব বা ফিলোসফি বিষয়ে একটি লেখা লিখে। সেই সময় রবীন্দ্রপত্নী মৃণালিনী দেবী সন্তান সম্ভবা। বীর্যিতলার বাড়িতে আনাচে কানাচে রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর দ্বিতীয় সন্তানের আবির্ভাব নিয়ে সকলেই কম বেশি উত্তেজিত। এই উৎসাহের আঁচ পড়ল এই পারিবারিক স্মৃতিলিপির খাতাতেও। রবি কাকার সন্তানের নামে হিতেন্দ্রনাথ একটি টিপ্পনী লিখলেন খাতায়, রবি কাকার একটি মান্যবান ও সৌভাগ্যবান পুত্র হইবে। এর আগে প্রথম কন্যা মাধুরীলতার জন্ম হয়েছে, তাই হয়তো পরিবারের সদস্যরা প্রত্যাশা করেছিল দ্বিতীয় সন্তানটি ছেলেই হবে। ফলস্বরূপ পারিবারিক খাতায় হিতেন্দ্রনাথ আরও লিখলেন, কন্যা হইবে না, সে রবি কাকার মতন তেমন হাস্যপ্রিয় হইবে না, রবি কাকার অপেক্ষা গম্ভীর হইবে। সে সমাজের কাজে না ঘুরে দূরে দূরে থেকে ঈশ্বর ধ্যান করবে। মজার বিষয়, রথীন্দ্রনাথের জন্মের 2 বছর পরেও হিতেন্দ্রনাথ সেই সরস মন্তব্যের নিচে বীরেন্দ্রপুত্র বলেন্দ্রনাথ লিখেছিলেন, হিতদা, তোমার ভবিষ্যৎবাণী এখন চাক্ষুষ। কারণ শিশু রথীর প্রকৃতিটা নাকি এমন গম্ভীর ছিল যে বলেন্দ্রনাথের ভাষায় তা অস্বীকার করবার জো নেই। কৌতুক করে লিখেছেন, তবে কিনা সামাজিক জীব না হয়ে খোকা যে আরণ্যক ঋষি হবে তাও মনে হয় না। আর গম্ভীর হয়েছে বলে যে হাসবে না তা নয়। বলেন্দ্রনাথ এই লেখার নিচে ইংরেজিতে লিখেছিলেন বিটি, মানে বলেন্দ্রনাথ ঠাকুর, মার্চের 1890। দাদা দিদিরা নবজাতক খুড়তুতো ভাইকে নিয়ে বেশ মজাই করেছিলেন সেই খাতায়। সেই মার্চেই সরলা দেবী বলেন্দ্রনাথের লেখার নিচেই লিখে দিলেন, বলদা, এক হিসাবে হিতদা ঠিক বলেছেন, খোকা যোগ করুক আর না করুক যথেষ্ট গোলযোগ করছে। এরপর বলেন্দ্রনাথেরও পাল্টা, খোকা বেচারা যোগই করুক আর গোলযোগই করুক, জন্মাবার আগের থেকে তার উপর যেরকম আলোচনা চলেছে তাতে তার পক্ষে কতদূর সুবিধে বলতে পারি নে।
বড় হলেও সে বেচারির না জানি আরও কত সইতে হবে, কিন্তু তখন হয়তো প্রতিবাদ করতে শিখবে, এরকম নীরবে সহ্য করবে না। আমাদের কালের ছেলেদের বায়োগ্রাফি মরবার পর লেখা হতো, এখন জন্মাবার আগেই। এই গল্প শুনতে শুনতে আপনাদের মনে হতে পারে এ যেন আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার কোনো গ্রুপের কথোপকথন, অনেকটা রসে ভরা উপভোগ্য মন্তব্য চালাচালি করা নিজেদের মধ্যে। অথচ এই ঘটনা তো আজকের নয়, আজ থেকে প্রায় 135 বছর আগের কথা। আশ্চর্যের ব্যাপারটি হলো, এই পারিবারিক স্মৃতিলিপি খাতায় মন্তব্য চালাচালি বা বিভিন্ন লেখা চালাচালি চলেছিল 2 বছর। এই 2 বছরে মোট 162 পৃষ্ঠার মধ্যে 157টি পৃষ্ঠায় লেখা হয়েছে, বাকি 5টি পৃষ্ঠা সাদা। শুধু চতুর্থ পাতায় লেখা ছিল নিষেধ, যা কিনা রবীন্দ্রনাথ স্বহস্তে লিখেছিলেন। সেখানে উপর থেকে নিচে এই খাতা লেখা সম্পর্কে পরপর 3টি নিষেধাজ্ঞা ছিল। প্রথম, পেন্সিলে লেখা। দ্বিতীয়, আমাদের পরিবারের বাইরে এই খাতা লইয়া যাওয়া। তৃতীয়, যতদিন এই খাতায় লেখা চলিবে ততদিন এই খাতা প্রবন্ধ কাগজে অথবা পুস্তকে ছাপানো নিষেধ। দ্বিতীয় নিষেধাজ্ঞার জন্যই হয়তো এই খাতাটি বাড়িতে সিঁড়ির ওপরে একটি ডেস্কের ওপর শিকল দিয়ে বাঁধা থাকত। যার যখন ইচ্ছে তাতে নিজের বক্তব্য লিখে রাখত। ইন্দিরা দেবীর রবীন্দ্র স্মৃতি থেকে এ তথ্য জানা যায়। এর দীর্ঘ 50 বছর পর ইন্দিরা দেবী খাতাটি উদ্ধার করেন। সময়টা 1938 সাল, নভেম্বর মাসের 27 তারিখ, কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের 50তম জন্মদিন। ইন্দিরা দেবী খাতাটি যত্ন করে নিয়ে এসে প্রথম পৃষ্ঠায় লিখে দিলেন, শ্রীমান রথীন্দ্রের শুভ 50তম জন্মদিনে বিবি দিদি। একদিন তার জন্মের আগে ও পরে যে পারিবারিক স্মৃতিলিপির খাতায় তাকে নিয়ে মজা করে নানা রকমের টিপ্পনী কেটেছিলেন দাদা দিদিরা, 50 বছরের জন্মদিনে সেই খাতায় উপহার পেলেন তিনি। শুধু রথির প্রসঙ্গই নয়, সেই স্মৃতিলিপির পাতায় ঠাকুরবাড়ির সদস্য ও শুভানুদায়ীদের অনেক লেখায় আজ ইতিহাসে হয়ে আছে বাংলা সাহিত্যের আসরে। আগেই বলা হয়েছে, প্রথম দিন জ্যোতিরিন্দ্রনাথ ভাষাতত্ত্ব নিয়ে স্মৃতিলিপি খাতার সূচনা করেন। দ্বিতীয় লেখাটি ছিল বলেন্দ্রনাথের অক্ষরতত্ত্ব। 19 বছরের বলেন্দ্রনাথ কলম সেদিন বলিষ্ঠ ভাষায় জানিয়েছিলেন, শুধু যে ভাষার থেকেই ভাষার জাতির ভাব বোঝা যায় এমন নয়, ভাষার অক্ষর দেখেও জাতির ভাব কতকটা বোঝা যায় বোধ হয়। বাংলা ভাষার অক্ষর আর সংস্কৃতের অক্ষর দেখলে এটা অনেকটা প্রমাণ হয়। সূচনার দিনটি অর্থাৎ 1888 5ই নভেম্বর ছিল বলেন্দ্রনাথের 19তম জন্মদিন, কিন্তু নিজের জন্মদিন প্রসঙ্গে তিনি কিছুই লেখেননি সেখানে। কোনো আত্মীয় এই খাতায় বলেন্দ্রের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা লিপি লেখেননি। জানা যায় ঠাকুরবাড়িতে জন্মদিন পালন চালু করেছিল জ্ঞানদানন্দিনী দেবীর দৌলতে। বিলেত থেকে তিনি ফিরে নিজের পুত্র কন্যাদের জন্য জন্মদিন পালন শুরু করে। তা দেখেই সরলা দেবীর উদ্যোগে 1887 সালের রবীন্দ্রনাথের 27 বছরের জন্মদিনটি প্রথম পালিত হয়েছিল। কিন্তু তারপরেও জন্মদিন পালনের প্রচলন তৈরি হয়নি ঠাকুর পরিবারে। এদিকে রবীন্দ্রনাথ প্রথম দিনে পারিবারিক খাতায় কিছুই লেখেননি। দ্বিতীয় দিনে তিনি প্রথম লিখতে বসলেন। তার নতুন দাদা আর বলুর প্রথম দুটি লেখার সূত্র ধরে বাংলা ভাষা ও বাঙালির চরিত্র নিয়ে তিনি লিখতে শুরু করলেন। এমন অনেক সময় দেখা যায় সংস্কৃত শব্দ বাংলায় রূপান্তরিত হয়ে এক প্রকার বিকৃত ভাব প্রকাশ করে কেমন একরকম ইতর বর্বর আকার ধারণ করে। সেই শুরু। এরপর দীর্ঘ 2 বছর পারিবারিক স্মৃতিলিপির খাতায় ইতিহাসে কবির 38টি রচনা পাওয়া যায়। এরপর প্রায় 7 বছরের ব্যবধানে 1895-এর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আরও কয়েকটি রচনা লেখকেরা এই খাতায় লিখেছিলেন, যার মধ্যে রবীন্দ্রনাথের 2খানা চিঠি এবং একটি অসম্পূর্ণ গ্রন্থ সমালোচনাও ছিল। তবে এই খাতার ইতিহাসে সবচেয়ে আলোচিত বিতর্কিত লেখাটি লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথই। লেখাটির শিরোনাম ছিল স্ত্রী ও পুরুষের প্রেমে বিশেষত্ব। 1888 সালের 19 নভেম্বরের লেখা। ক, খ, গ এই 3টি বিভাগে সমগ্র রচনাটি লিখেছিলেন। দ্বিতীয় খ ও তৃতীয় গ রচনার শিরোনাম ছিল যথাক্রমে পুরুষের কবিতায় স্ত্রীলোকে প্রেমের ভাব ও ধর্মের ভয়, কৃতজ্ঞতা ও প্রেম। এই প্রবন্ধ 3টি নিয়ে পারিবারিক স্মৃতিলিপির খাতায় দীর্ঘ বিতর্ক গড়ায়। বিতর্কে অংশ নেন শরৎ কুমারী চৌধুরানী, জ্যোতিরিন্দ্রনাথ, যোগেশচন্দ্র চৌধুরী, সুরেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয়চন্দ্র চৌধুরী এবং শীতলাকান্ত চট্টোপাধ্যায়। এ যেন বর্তমানকালে সমাজ মাধ্যমের কোনো বিতর্কিত প্রসঙ্গের অবতারণা এবং সেই বিতর্কে উৎসাহীদের বিবিধ বক্তব্যে ধেয়ে আসা বান। ঠাকুরবাড়ি এই পারিবারিক খাতাতেও
যথারীতি রবীন্দ্রনাথের ভূমিকা সকলকে ছাপিয়ে গিয়েছিল। ইতিমধ্যে আলোচ্য ব্যক্তিরা ছাড়া এই স্মৃতিলিপির খাতায় লেখক তালিকায় ছিলেন দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, ঋতেন্দ্রনাথ, ক্ষিতীন্দ্রনাথ, আশুতোষ চৌধুরী, প্রমথনাথ চৌধুরী, লোকেন্দ্রনাথ পালিত, সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়। একটা বিষয় লক্ষ্য করা যায় যে এই পারিবারিক স্মৃতিলিপি খাতায় মাত্র 2 জন নারীর লেখা পাওয়া যায়। শরৎ কুমার চৌধুরানী, আশুতোষ চৌধুরীর ভাই যোগেশ চৌধুরীর স্ত্রী, যিনি সরাসরি ঠাকুরবাড়ির বধূ বা কন্যা নন, এবং রথীন্দ্র প্রসঙ্গে মাত্র 2টি বাক্য লিখেছিলেন ষোড়শ বর্ষীয়া সরলা দেবী। এছাড়া ঠাকুরবাড়ির বউ এবং মেয়েদের লেখা আশ্চর্যজনকভাবে এই খাতায় অনুপস্থিত। সত্যেন্দ্রনাথ ঠাকুরের বীরজিতলার বাড়িতে রাখা এই খাতায় জ্ঞানদানন্দিনী দেবী, স্বর্ণকুমারী দেবী, এমনকি ইন্দিরা দেবীরও কোনো লেখা না থাকাটা সত্যি বিস্ময়ের। ইতিহাস বলে পারিবারিক স্মৃতিলিপির খাতায় 3 বছর আগে জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদনায় বালক পত্রিকাটি ঠাকুরবাড়ি থেকেই প্রকাশিত হয়েছিল। সেখানে তার আশ্চর্য পলায়ন নামে একটি অনুদিত রচনা 3 কিস্তিতে ধারাবাহিকভাবে মুদ্রিতও হয়। এছাড়াও স্বর্ণকুমারী দেবীর পৃথিবী বাঙালি মহিলার লেখা প্রথম বিজ্ঞান গ্রন্থ, যেটি 1882 সালে প্রকাশ পায়। 1884-তে ভারতী সম্পাদনার দায়িত্বও তিনি নিয়েছিলেন। ভারতীতে দুজনেরই অনেক লেখা লিখেছিলেন। তাহলে কোন রহস্যে ঠাকুরবাড়ি পারিবারিক স্মৃতিলিপি খাতাটি হয়ে উঠল নারী বিবর্জিত? সে কথা আজ হয়তো আর জানার উপায় নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।